আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা হানিমুনে যেমন হয়। বিয়ে হয়েছিল শেষ রাতে। বাসর ঘরে যেতে যেতে আকাশ ফর্সা। মেয়েরা অপেক্ষা করছিল। এই রকম বিয়ের কোনো মানেই হয় না। বাসর জেগে বর বউয়ের সঙ্গে রসিকতা করা গেল না, গান বাজনা হলো না। এ কেমন বিয়ে? অবশ্য সবাই জানতো ওই রাত ছিল মরশুমের শেষ বিয়ের রাত, আর তার লগ্ন যদি শেষ রাত্রে পড়ে তাহলে কারো কিছু করার নেই। রাত জাগতে হয়েছিল। সকালে বউ নিয়ে বাড়ি ফিরেই বিছানায় গিয়েছিল প্রতীক। দুপুর অবধি ঘুমাতে পেরেছিল। আজ কাল রাত্রি বউয়ের পাশে যাওয়া দূরের কথা, মুখ দেখতে নেই বলে। পিসিমারা ফতেয়া দিয়েছেন। সবচেয়ে বড় তালিবান হলেন বড় মাসিমা। বলেছিলেন, খবরদার ছায়া মারাবি না। বন্ধুরা আড্ডা মারতে এসেছিল। বলেছিল, আজ তোর লাস্ট নাইট অফ ব্যাচেলার্স লাইফ। কাল থেকে তো সারা জীবনের ফুলসজ্জা। মনে মনে রোমাঞ্চিত হলেও মুখের চেহারা পাল্টায়নি প্রতীক। যে বন্ধুরা বিবাহিত এবং অভিজ্ঞ পরামর্শ দেওয়ার সময় তারা দুদলে ভাগ হলো। একদল বলল, প্রথম রাতে বড়জোর হাত ধরবি, তার বেশি এগোবি না, নইলে সারা জীবন তোকে একটা অভদ্র সৌজন্যবিহীন রাক্ষস ভাববে। আর একদল বলেছিল, দূর, প্রথম রাতেই বিড়াল মারতে হয়। অবিবাহিত ডাক্তার বন্ধু অমলকান্তি বলেছিল, পরিস্থিতি অনুযায়ী আচরণ করবি, কিন্তু যা করবি উইথ ডিগনিটি, বর্বর হোস না। কদিন ধরে ব্যাপারটা নিয়ে ভাবছিল প্রতীক। তার জীবনে কোনো মেয়ে আসেনি, প্রেম করার সুযোগ সে পায়নি। পড়াশোনা এবং গবেষণা নিয়ে এত ব্যস্ত ছিল এতদিন যে মেয়েদের সম্পর্কে কোনো আলাদা আগ্রহ তৈরি হয়নি কখনো। আজ বাড়িতে যে এত মহিলা এবং মেয়েদের ভিড়, তা হয়েছে তার বিয়েকে উপলক্ষ করে। বউ ভাতের পর সবাই চলে যাবে। সে মা আর বাবা এই বড় বাড়িতে এতকাল বাস করে এসেছে, এখন থেকে আর একজন বাসিন্দা বাড়ল। খবরটা এনেছিলেন বড় মাসিমা। কথাবার্তা যাতায়াত করেছিল মা বাবা। তবে বলা হয়েছিল দেখে আসতে। প্রতীক আপত্তি করেছিল, ছবিতে তো ভালোই লাগছে, যাকে চিনি না জানি না তাকে বউ হিসাবে পেতে সামনে যাওয়া কিরকম বোকা বোকা ব্যাপার। অবশ্য মেয়ের যদি তাকে দেখার ইচ্ছা থাকে তাহলে যেতে হবে। জেনেছিল মেয়েরও সেই বাসনা নেই, অতএব ছাদনাতলায় দেখা হলো, দেখেই ভালো লাগলো। বন্ধুরা যাই বলে যাক, প্রতীক ভেবে রেখেছিল প্রথম রাত কেন, যতদিন পরপর জানাজানি সম্পূর্ণ না হয় ততদিন পদ্মকলির শরীরের ওপর স্বামীর অধিকার ফলাতে যাবে না। বউ ভাতের পালা তখনও চোখেনি, অথচ রাত গড়িয়েছে 11টা। মামাতো পিস্তত বোনেরা তাদের দুজনকে নিয়ে একসঙ্গে খাওয়া সেরেছে। বন্ধুরাও ছিল। খাওয়ার পর যখন তাদের সঙ্গে গল্প করছে মেয়েরা, এসে বলল, এ কি, আজ তোমার ফুলসজ্জা আর তুমি এখনো গল্প করছো? বৌদিমণি কতক্ষণ জেগে থাকবে, চলো। বন্ধুরা হাত নেড়ে বলল, বিদায়, উইশ ইউ গুড লাক। বড় পিসির ধমকানিতে মেয়েরা ঘর ছেড়ে চলে গেল। ফুল দিয়ে চমৎকার সাজানো খাটে ঠিক মাঝখানে মুখ নিচু করে যে সুন্দরী বসে আছে তার নজর কোথাও নেই। স্বাভাবিক। প্রতীক ভাবলো যে একদম অচেনা একটা পুরুষের সঙ্গে ওকে আজ রাত কাটাতে হবে। সংকোচ ভয় তো হবার কথা নাই। সে দরজা বন্ধ করলো, তারপর চেয়ার টেনে খাটের পাশে নিয়ে গিয়ে বসলো। আমি প্রতীক, তুমি তো পদ্মকলি। পদ্মকলি মুখ তুলল না। আজ নিশ্চয়ই তুমি খুব টায়ার্ড। অন্যদিন না হয় গল্প করা যাবে। তুমি বরং একটু সহজ হয়ে শুয়ে পড়ো। খাটটা তো বেশ বড়, আমি ওপাশে শুতে পারি, আর তাতে যদি অস্বস্তি হয় মেঝেতে বিছানা পেতে নিতে পারি, প্রতীক বলল। পদ্মকলি কোনো সাড়া দিল না। প্রতীকের খেয়াল হলো, সরি, আমার বোধহয় আপনি দিয়ে শুরু করা উচিত ছিল। এই প্রথম কথা বলছি, আমরা তো কেউ কাউকে চিনি না। পদ্মকলি এবার মুখ তুলল। নিজের ঠোঁটের এক প্রান্ত ওপরের দাঁতে চাপলো, তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। খুব জরুরি না হলে, মানে
আমি আপনাকে ঠকাতে চাই না। আহা, আমি কেন ঠকাবো? প্রতীক অবাক। ঠকাবেন না? যাকে বিয়ে করেছেন সে যদি অন্য পুরুষকে মন দিয়ে বসে থাকে তাহলে আপনি ঠকবেন না? এ কি কথা বলছেন? চাপা স্বরে জিজ্ঞাসা করল পদ্মকলি। তাই নাকি? শব্দ দুটো অসাড়ে বেরিয়ে এলো প্রতীকের মুখ থেকে। হ্যাঁ, 2.5 বছর ধরে টানা প্রেম করেছি ওর সঙ্গে। পার্কে ঘুরেছি, গঙ্গার ধারে গিয়ে ভেলপুরি খেয়েছি, মাসে একদিন সিনেমায় যেতাম, তার বেশি কিছু নয়। তাহলে তাকেই তো বিয়ে করা উচিত ছিল। ছিলই তো, কিন্তু আপনি যেটা সহজে বললেন তা আমার বাবা মা ভাবতেই পারল না। ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিল, ফোন ধরতে দিত না। আমি সেসব না শুনতেই মা একদিন ঘুমের ওষুধ খেলো 10টা। জমে মানুষে টানাটানি। সবাই বলতে লাগলো মায়ের মৃত্যু হলে আমি দায়ী হব, কিন্তু ডাক্তার বাঁচিয়ে দিল বাড়িতেই, বাইরের কেউ জানতে পারেনি। ভালো হতেই মা আমাকে স্পষ্ট জানিয়ে দিলেন বাড়ির পছন্দ করা পাত্রকে যদি বিয়ে না করি তাহলে গলায় দড়ি দেবেন। বুঝুন ব্যাপারটা। করুণ দেখালো পদ্মকলির মুখ। সর্বনাশ। প্রতীক বলল, ঠিক এই কথাটাই বলেছিল ও। সর্বনাশ। আমার অবস্থা ভাবুন, যাকে ভালোবাসি তাকে বিয়ে করলে মা গলায় দড়ি দেবে, মানে আমি মাকে হত্যা করব। কোনো সন্তান তা পারে? তাই মাকে বাঁচাতে আপনার সঙ্গে বিয়েতে রাজি হতে হলো আমাকে। পদ্মকলি বলল। ও, প্রতীক ভেবে পাচ্ছিল না কি বলবে। হ্যাঁ, প্রথম কথা উঠতে পারে, ব্যাপারটা বিয়ের আগে আপনাকে কেন জানালেন না? এবারই ফোন নাম্বার তো বাইরে পেতে পারতেন, ফোনেই বলা যেত। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক কথা, মাথা নাড়ল প্রতীক। ঠিক কথা। পদ্মকলি এমনভাবে তাকালো যেন অদ্ভুত কথা শুনছে। না ভেবে বললেন, তো আপনি আমার ফোন পেয়ে বাড়িতে বলতেন, তারা আমার বাড়িতে জানতেন, বিয়ে ভেঙে যেত। তখন মা কি করতো? শুধু গলায় দড়ি নয়, গায়ে আগুন লাগাতো। বুঝতে পারছেন? তা অবশ্য ওই ছেলেটা ব্যাপারে আপনার বাবা মায়ের আপত্তি কেন ছিল? ও কবিতা লেখে, কবিদের ওপর ভরসা করা যায় না বলে মায়ের ধারণা। তাছাড়া ওর টাইটেল হলো কর্মকার, আমরা মুখার্জি। মা মানতেই পারছিল না। ওর ওপর বাংলায় MA স্কুলে পড়ায়। বাবার ধারণা বিয়ে হলে ঘর জামাই হতে চাইবে। পদ্মকলি বলল, কিন্তু হৃদয়, ওর মতো হৃদয়ে আমি কারো দেখিনি। এই যে এতদিন ধরে প্রেম করছি, একবারের জন্য আমার শরীর স্পর্শ করেনি, জানেন? পদ্মকলির চোখ বন্ধ হলো। যখন বললাম হে বন্ধু বিদায়, তখন যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। মাথা নাড়ল প্রতীক। স্বাভাবিক, খুব স্বাভাবিক। ও দেবদাস হতে পারত, আমাকে খুন করতে পারত, অ্যাসিড বাল্ব ছুঁড়ে মুখ পুড়িয়ে দিতে পারত, এমনকি বিয়ের সময় এসে হাঙ্গামা করতে পারত, কিন্তু করেনি। এত নরম মন ওর। উনি কোথায়? নেই। দ্রুত মাথা নাড়ল পদ্মকলি। সে কি? চুপচাপ হারিয়ে গেল শিলং পাহাড়ে। ও, কিন্তু শিলং কেন? শিলং তো প্রেমিক প্রেমিকার জেরুজালেম, অমিত লাবণ্যের লীলাক্ষেত্র। ও নাকি শিলং থেকে একটু দূরে চেরাপুঞ্জিতে এক মিশনে গিয়ে জনসেবা করছে। সেখানে তো খুব বৃষ্টি হয়। হতো, এখন আর হয় না। আকাশে যখন মেঘ দেখি তখনই ওর কথা মনে পড়ে। আচ্ছা, বঙ্গোপসাগর থেকে যেসব মেঘ কলকাতার আকাশে আসে তারা তো চেরাপুঞ্জি যায় না বোধ হয়। যাকে, আমার যা কথা ছিল সেসব বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, উনি যদি হারিয়ে না গিয়ে আপনার ওপর জোর করতেন, খুশি হতাম। কিন্তু ও তো খুব নরম। পদ্মকলি বলল, এসব শুনে আপনি নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছেন। না না, খারাপ ভাববো কেন? আমি প্রেম করতে পারিনি, আপনি করেছেন। আমার বন্ধুরা বলে আমি অস্বাভাবিক বলে প্রেম করতে পারিনি। আপনি স্বাভাবিক, প্রতীক বলল। থ্যাংক ইউ। পদ্মকলি হাসলো। এখন কি করবেন? ভাবতে হবে, অনেক ভাবতে হবে। আমি যখন একবার এ বাড়িতে চলে এসেছি তখন এখনই চলে যাওয়াটা কি ভালো দেখাবে? শুনলো আত্মীয় স্বজনরা ছিচি করবে। পদ্মকলি বলল, তা তো বটেই। আর চলে যাওয়ার কথা উঠছে কেন? আগে সব ভাবি, তারপর ঠিক করব কি করা উচিত। নিন, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি? না না, আপনি মেঝেতে শোবেন আর আমি খাটে। এ ভারী খারাপ দেখাবে, বরং উল্টো হোক। পদ্মকলি খাটে থেকে নেমে এলো। বেশ, আপনার যা ইচ্ছে। প্রতীক উঠে দাঁড়ালো। পদ্মকলি বলল, এই যে আমাকে দেখছেন, আমার মধ্যে কোনো মন নেই। জানি, সেই মন এখন চেরাপুঞ্জিতে। প্রতীক বলল। হ্যাঁ, তাই আলো নেভাবেন না। অন্ধকার যদি আপনি ভুল করে ফেলেন। অন্ধকারে ভুল? প্রতীক লজ্জা পেল। না না, আপনি নিশ্চিন্তে ঘুমান। মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ল পদ্মকলি।
আপনার বাড়ির লোক শুনলে কি কাণ্ড হবে। আমার মা বাবা শুনবেন, কেউ শুনবে না। প্রতীক আশ্বাস দিল, কদিন বাদে তো দিরাগমনে যেতে হবে। পদ্মকলি মনে করিয়ে দিল, জানি মা বলেছে। প্রতীক বলল, আমি ভেবেছি ওরা আমাদের আপনি আপনি শুনলে কিরকম করবে। বিয়ের আগে যারা তুই তোকারি করে তারাও তো বিয়ের পরে তুমি বলে। আচ্ছা, আমরা এইটুকু অ্যাডজাস্ট করতে পারি না? ছি, এইভাবে বলা ঠিক নয়। নিশ্চয়ই পারি। লজ্জিত হলো পদ্মকলি। তাহলে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ঘরের আলো জ্বলতে লাগলো। সকালবেলায় চা খেতে খেতে বড় পিসি বললেন, সেসব দিন চলে গেছে, এখন সংসার আর রমণীয় হয় না রমণীর গুণে, পুরুষেরও দায়িত্ব বেড়েছে। প্রতীকের বাবা বললেন, এই সময় মাথায় আধ ঘোমটা টেনে পদ্মকলি ঘরে ঢুকতেই প্রতীকের মা বললেন, এসো এসো, খোকা উঠেছে। পদ্মকলি নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। বড় পিসির কপালে ভাঁজ পড়ল। সারা রাত ঘরের আলো জ্বালিয়ে তুমি ঘুমাতে পারো? খোকা তো জ্বালাতো না। বাবা বলতেন, নতুন জায়গা বোধহয় ভয় করছিল। কেন, খোকা তো পাশে ছিল। বড় পিসি বললেন, যাকে দিরাগমন থেকে ফিরে এসে আমাদের বাড়িতে যাবে। এখান থেকে পাটনা এমন কিছু দূর নয়। আমার বাড়ি দিয়ে শুরু করবে, তারপর অন্তত 12টা বাড়িতে যেতে হবে তোমাদের। আমরা একসঙ্গে থাকি না বটে, কিন্তু লতায় পাতায় জড়িয়ে আছি, বুঝছো? মাথা নেড়ে হ্যাঁ বলল পদ্মকলি। মা বললেন, চেয়ারে বসো না, চা খাও। পদ্মকলি বলল, এখন থাক। বড় পিসি কপালে চোখ তুললেন। ওরে বাবা, তুমি কোন যুগের মেয়ে? স্বামী খায়নি বলে আগে খাবে না? এখন এসব কেউ মানে? এসো বসো বলছি। বাধ্য হলো পদ্মকলি। সেই সময় প্রতীক এলো ঘরে। তাকে দেখে ঘোমটা টানছিল পদ্মকলি। মা বলল, না, তোমাকে ঘোমটা দিতে হবে না, তুমি এখন আমার মেয়ে। মা বাবার সামনে কি মেয়ে ঘোমটা দেয়? বাবার চা খাওয়া হয়ে গিয়েছিল। অতিথিদের তদারকি করতে তিনি উঠে গেল। বড় পিসি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে খোকা, হানিমুনে কোথায় যাচ্ছিস? হানিমুন? প্রতীক ঢোক গিলল। একই রে, তুই প্ল্যান করিসনি? না, কি আশ্চর্য, তোর পিসে আমাকে নিয়ে হানিমুনে গিয়েছিল কাশিতে। সঙ্গে নিয়ে গিয়েছিল বিধবা মা, অবিবাহিত খুড়ো কাকাকে। তাদের সেবা করতে করতে আমার আর গঙ্গার নৌকা চড়া হয়নি। পিসি বলল, এখন ছুটি নেই, দিরাগমনের পরেই জয়েন করতে হবে। তা দিরাগমন তো দেরি আছে, 2-3 দিনের জন্যে ওকে নিয়ে কোথাও যা। প্লেনে চেপে যাবি, সমুদ্র কিংবা পাহাড়ে? দেখি, প্রতীক জবাব দিল। রাত্রে প্রতীক ঘরের দরজা বন্ধ করতে পদ্মকলি বলল, বাবা, সারাদিন এত ব্যস্ত যে কথা বলার সময় পাওয়া গেল না। প্রতীক দেখল পদ্মকলি খাটে বসে আছে। সে চেয়ারে বসলো না। সবার সামনে কি কথা বলবো, কি ভাবা হলো, কি ব্যাপার? বাহ, কাল বলা হলো ভাবতে হবে, অনেক ভাবতে হবে। ভাবলুম চলছে তো চলুক। ও হ্যাঁ, বড় পিসি চাপ দিল। মাও পরে বলল, বন্ধুদের বলতেও ওরা 3 দিনের হানিমুন করার জায়গা বলে দিল। এতদিন প্লেন চলতো না, এখন আবার চালু হয়েছে। প্রতীক বলল, আমার কিন্তু সমুদ্র তেমন ভালো লাগে না। পদ্মকলি বলল, না না, সমুদ্র নয়, পাহাড়, শিলং। প্রতীক হাসল। শিলং? সোজা হয়ে বসলো পদ্মকলি। পাইনউড হোটেল বুক করে দিয়েছি। ওহ, কি ভালো, আমি ভাবতেই পারছি না। চোখ বন্ধ করলো পদ্মকলি। শিলং থেকে চেরাপুঞ্জি কত দূরে? বেশি দূরে তো নয়, গিয়েই দেখা যাবে। কবে যাওয়া হবে? মুখে খুশি উতলে উঠল পদ্মকলির। কালই ফ্লাইটে। রোজ তো যাওয়া হয় না। হঠাৎ পদ্মকলির খেয়াল হলো, আমরা কিন্তু কেউ কাউকে তুমি বলছি না। অবশ্য বন্ধ ঘরে কেউ শুনছে না। বেশ, আমি বলছি তুমি খুশি। প্রতীক স্মার্ট হলো। তুমি? পদ্মকলি তাকালো। তুমি খুশি হলেই আমি খুশি। থ্যাংক ইউ। তারপরে উদাস হলো পদ্মকলি। আমি ওকে বলেছিলাম, জানো কি বলেছিলে? বলেছিলাম, দেখো, বাবার জন্যে রামচন্দ্র বনবাস যেতে হয়েছিল। আমি বিয়ে করেছি মায়ের জন্য, কিন্তু আমার শরীর আর মন তোমার জন্য অপেক্ষা করবে। আমার মনে হয় ও 3 বছরের জন্য উধাও হয়ে গিয়েছে। ফোঁস করে একটা শব্দ বের হলো পদ্মকলির নাক থেকে। তুমি যে কাল বললে উনি চেরাপুঞ্জির আশ্রমে, ওর মাস্তুতো বোনের মুখে শুনেছিলাম। তা অতদূর যাওয়া মানে উধাও হয়ে যাওয়া। আজ খুব ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো। কাল মেঝেতে শুয়ে গায়ে খুব ব্যথা হয়েছে।
আমি আজ খাটে শুই, মেঝেতে শোয়ার কি অভ্যেস আছে? নো প্রবলেম। প্রতীক ঝটপট মেঝেতে বিছানা করে নিল। তুমি কি ভালো? জানো, আমি না বিয়ের আগেই শাড়ি পরে শুতে পারতাম না। কাল রাত্রে বারংবার ঘুম ভেঙে গেছে। নাইটিতে এমন অভ্যেস হয়ে গিয়েছে না, যাতে সুবিধা তাই পড়ো। তখন একা শুতাম, শোয়া খুব খারাপ। নাইটি হাঁটুর ওপর উঠে যেত, মা বকতো খুব। কিন্তু ঘুমের মধ্যে উঠলে আমি কি করব বলো? ভয় হচ্ছে যদি আজও উঠে যায়। ঘুম ভাঙলে নামিয়ে নিও, প্রতীক উপদেশ দিল। তুমি অবশ্য মাটিতে শুয়ে দেখতে পাবে না, কিন্তু রাত্রে টয়লেট যাওয়ার সময় আমার দিকে একবার তাকাবে না। বেশ, তাকাবো না। তুমি কি ভালো? তাহলে গুড নাইট। গুড নাইট। এয়ারপোর্ট ছোট, সেখানে নেমে পদ্মকলি মুগ্ধ। দেখো দেখো কি সুন্দর, দেখো রে জগতের কি বাহার, সত্যি সুন্দর, কিন্তু ঠান্ডা আছে। তুমি দেখছি খুব শীত কাতুরে। ওর একটা কবিতার লাইন মনে পড়ে গেল। শুনে তোমার বোধহয় ভালো লাগবে না, পদ্মকলি বলল। শোনাও না, প্রতীক বলল। যে পাহাড়ে কখনো শীত নামে না, সেখানে জড়ো হয়েছে কিছু নারী যারা কখনো পুরুষ দেখেনি। হাসল পদ্মকলি। দারুণ না? না বুঝে মাথা নাড়ল প্রতীক। হোটেলটা চমৎকার, কার্পেট মোড়া বড় বড় ঘর, বিশাল বাথরুম, ফায়ার প্লেসে রুম হিটার আছে। পদ্মকলি পুলকিত। এরকম হোটেলে আমি কখনো থাকিনি। হানিমুন করতে হলে এরকম ঘরে এসে থাকা উচিত না? কিন্তু আমি ভাবছি স্লিপিং ব্যাগ ভাড়া করতে হবে। প্রতীক বলল। উমা, কেন? এই মেঝেতে শুলে নিমোনিয়া হয়ে যাবে। তখন দুপুর। একা বেরিয়ে প্রতীক স্লিপিং ব্যাগ নিয়ে এলো। তখন স্নান শেষ করে পদ্মকলি তাজা। প্রতীক বলল, এটাকে একটু আড়ালে রাখতে হবে। হানিমুন করতে এসে স্লিপিং ব্যাগ ব্যবহার করছি জানলে হোটেলের কর্মচারী যা তা ভাববে। পদ্মকলি ব্যাগটাকে ওয়ার্ডরোবের ভেতরে ঢুকিয়ে কম্বল চাপা দিয়ে দিল। প্রতীক বলল, আমি বাথরুমে যাচ্ছি, বেরিয়ে খেয়ে নেব। খোঁজ নিয়েছি, মারুতি ভাড়া করে চেরাপুঞ্জিতে যেতে বেশি সময় লাগে না। আজই যাবে। পদ্মকলি অবাক। পরশু তো ফিরতে হবে, সময় কোথায়? বাথরুমে ঢুকে পড়ল প্রতীক। ঢুকে দেখল তোয়ালার রাখার জায়গায় পদ্মকলির কাঁচা ছায়া ও অন্তর্বাস ঝুলছে। এই প্রথম কোনো নারীর অন্তর্বাস দেখল প্রতীক। দেখেই চোখ সরিয়ে নিল। ফ্রেশ হয়ে বাথরুমের দরজা খুলতেই দেখল পদ্মকলি পোশাক বদলে দাঁড়িয়ে। এখন তার পরনে জিন্স আর ফুল ওভার, দুটোতেই নীল, দারুণ দেখাচ্ছে। পদ্মকলি বলল, সরি, তুমি দেখনি তো? কি অবাক হলো প্রতীক। ঠিক ভেবেছি তোমার ওসব নজর পড়বেই না। পাশ দিয়ে ভেতরে ঢুকে ছায়াটাকে অন্তর্বাসের ওপর চাপিয়ে দিল পদ্মকলি। লাঞ্চের পর মারুতিতে উঠে বসলো ওরা। মারুতি চলতে শুরু করলে পদ্মকলি তাকালো। তুমি এখন এত গম্ভীর কেন গো? কোথায় গম্ভীর? প্রতীক প্রকৃতি দেখলো। নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। কি করব বলো? মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে বসে আছি, ও যদি 3 বছর আমার জন্য অপেক্ষা করে তাহলে আমারও তো একটা কর্তব্য আছে, কি বলো? নিশ্চয়ই, মাথা নাড়ল প্রতীক। আমাকে দেখে খুব কান্নাকাটি করতে পারে, মনটা নরম তো। আমি ওকে তোমার কথা বলবো। তুমি কি ভালো? সব বলবো, পদ্মকলি বলল। না না, তার কি দরকার? দরকার আছে, তুমি কিছু বোঝো না। ও যদি আমাকে আটকে রাখতে চায়, অবুঝ হয়। আমি বিবাহিতা আটকে থাকতে পারি? আগে ডিভোর্স হোক, তারপর ওর ইচ্ছে পূর্ণ হবে। কিন্তু ও যদি শোনে তুমি খুব ভালো, তাহলে বিশ্বাস করবে আমি ফিরে যাব, আর আটকাতেই চাইবে না। প্রতীক বলল, কিন্তু ও যদি জেদি হয় আর তুমি না আসতে পারো, তাহলে তো আমার আর কলকাতায় ফেরা হবে না। কেন? ঝগড়া হতো, আলাদা হতাম, ডিভোর্স হলো, এর একটা মনে আছে। কিন্তু হানিমুন করতে এসে বউকে রেখে ফিরলে মুখ দেখাতে পারবো না। তা ঠিক, তাহলে কি ফিরে যাব? আমার যে খুব ইচ্ছে করছে যেতে। পদ্মকলি আনমনা হলো। চলো দেখা যাক কপালে কি আছে, প্রতীক বলল। চেরাপুঞ্জিতে একটু মেঘও নেই, চারিদিক খটখট। খোঁজ খবর করে আশ্রমের সন্ধান মিলল। দারোয়ান আটকে দিল। ওই আশ্রমে নারীর প্রবেশের অধিকার নেই। পদ্মকলি বলল, তাই নাকি? ডাকো ওকে, বলো কলকাতা থেকে পদ্মকলি এসেছে। নাম বলল সে। দূরে দাঁড়িয়েছিল প্রতীক, নামটা শুনল। দারোয়ান ফিরে এসে বলল, উনি আসছেন। তারপরেই একজন ব্রহ্মচারীকে দেখা গেল। পরনে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া, মাথা কামানো,
পদ্মকলি চেঁচালো, এ কি, কে মেরেছে? আমার গৃহী জীবন, সে জীবনে কত দ্বন্দ্ব, কত কষ্ট, এই জীবনে পরম শান্তি। তুমি একা কেন? তিনি কোথায়? ওই তো ওখানে, হাত তুলে দেখালো পদ্মকলি। তুমি সন্ন্যাসী হয়েছ নাকি? বড় কঠিন পথ, আমি এখন ব্রহ্মচারী, পরীক্ষায় পাশ করলে ওই পথেই হাঁটতে পারব। তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন? নারী মুখ দর্শনে চিত্তে স্থিরতা থাকে না। ন্যাকা, আচ্ছা চলি, স্বামী সন্তান নিয়ে সুখী হও। আশ্চর্য, 3 বছর অপেক্ষা করবে না? প্রতিদিন পৃথিবী বদলায়, কথা তো বদলাবে। তখন অন্ধ ছিলাম, এখন আলোর ইশারা পাচ্ছি। যাই। বেশ, যাও, ভালোই হলো। এখানে না এলে শ্রাদ্ধ হতো না। শ্রাদ্ধ? হ্যাঁ, আমার মনের। হনহন করে ফিরে এলো পদ্মকলির প্রতীকের কাছে, বলল, চলো। সেদিন সন্ধ্যে থেকে শিলংয়ে বৃষ্টি নামলো, সঙ্গে সঙ্গে বাড়ল ঠান্ডা। সেই দুপুরের পর পদ্মকলি আর কথা বলেনি, বিছানায় লেপচাপা দিয়ে পড়েছিল সন্ধ্যে পর্যন্ত। তারপর প্রতীকের অনুরোধে রাতের খাওয়া শেষ করে আবার লেপের তলায় ঢুকেছিল। স্লিপিং ব্যাগটা বের করে কার্পেটের ওপর বিছিয়ে প্রতীক দেখল সেটা বেশ বড়সড়। সোয়েটার পরে ভেতরে ঢুকে চেন টেনে দিল সে। কয়েক মিনিটের মধ্যে তার এমন গরম লাগলো যে আবার চেন খুলে উঠে বসে সোয়েটার ছেড়ে ফেলল। এই সময় পদ্মকলির গলা ভেসে এলো, আমার খুব ঠান্ডা লাগছে, আমার লেপটা নিয়ে যাও। না, লেপে ঠান্ডা যাচ্ছে না, তাহলে স্লিপিং ব্যাগটা খাটে তুলে দিচ্ছি, এর ভেতরটা বেশ গরম, প্রতীক বলল। না, খাটে তুলতে হবে না। নিচে নেমে এলো পদ্মকলি। এটা কি স্লিপিং ব্যাগ সিঙ্গেল? না, বোধহয়। বেশ তো বড়, তাহলে একটু সরে সব। স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে পড়ল পদ্মকলি। প্রতীক শুয়ে পড়তে এসে চেন টেনে দিল। ব্যাগের খোলের মধ্যে দুটো শরীর উত্তপ্ত হচ্ছিল, কারণ দুজনের মাঝখানে একটুও ব্যবধান নেই। হানিমুন যেমন হয়ে থাকে। নমস্কার।